আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আপনারা সকলেই জানেন আমরা বলেছি শেখ হাসিনার প্রত্যাবর্তন, যুক্তরাষ্ট্র ও ভারত কি একই কূটনীতিক অবস্থানে কিনা? এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন সুবীর ভৌমিক দাদা। উনি সিনিয়র জার্নালিস্ট ভারতের এবং একটা সময় ওনাকে সকলে চিনতেন বিবিসি সংবাদদাতা হিসাবে। ওনাকে সকলে চেনেন। চলুন ওনার কাছে যাই। নমস্কার দাদা, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। বলুন। দাদা, আমাদের বাংলাদেশে তো এখন আপনার এই যে ককরোচের মতো আমেরিকান ডিপ্লোম্যাট, তারপর আপনার সিআইএ এর সাবেক কর্মকর্তারা গিজগিজ করছে। কোনো স্পেস নেই, বাতাস ঢুকারও স্পেস নেই। তো হঠাৎ করে এত লোকজন কেন? আমেরিকান এত লোকজন বাংলাদেশে কেন এবং এটা কারণ কি? এটার দুটো কারণ। একটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সম্প্রতি চীন সফর করেছেন, সেই চীন সফরে অনেকগুলি চুক্তি হয়েছে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যে মানে যেখানে যার ফলে দেখা যাচ্ছে যে চায়নার বিভিন্ন কোম্পানি, সবই স্টেটের কাছের কোম্পানিগুলো বিভিন্ন পরিকাঠামো প্রকল্পে বড় মাপের বিনিয়োগ করবে। প্রায় সব মিলিয়ে $9 বিলিয়ন বিনিয়োগের কথা বলা হচ্ছে, এবং যে 12-13টি প্রকল্পের কথা সামনে এসছে সেগুলোর মধ্যে অনেকগুলি চীনের উপকূলবর্তী অঞ্চলে। এখানে এর সাথে আরেকটা ব্যাপার হয়েছে, বলছে অন প্রিন্সিপাল, নীতিগত হবে তারেক সাহেব নাকি চীন মায়ানমার যে ইকোনমিক করিডোরটা রয়েছে, যাতে করে চীন বঙ্গোপসাগরে তার অ্যাক্সেসের ব্যবস্থা করছিল, এটা বাংলাদেশ অব্দি সম্প্রসারিত করার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে। এখন এই জিনিসটা আমেরিকানদের যে কোনো ভাবেই আটকাতে হবে। তার জন্য প্রচন্ড ভাবে সচেষ্ট। তারেক সাহেব চীনে যাওয়ার আগে, মালয়েশিয়া হয়ে চীনে যাওয়ার আগে, যে রাষ্ট্রদূত ওখানে রয়েছেন আমেরিকার, ব্রেন্ট ক্রিস্টেনসন, তিনি আকার ইঙ্গিতে 2-3 দিন আগে একটা পার্টিতে তারেক সাহেবকে বলেছিলেন, হাসতে হাসতেই বলেছিলেন, ডোন্ট গেট টু ক্লোজ টু দ্য চাইনিজ। তো তারেক সাহেব তা সত্ত্বেও এইসব চুক্তি টুক্তি এইসব বোঝাপড়া করে এসছে। এতে আমেরিকানরা প্রবলভাবে ক্ষুব্ধ, এবং আমেরিকানরা মনে করছে যে তাদের এই অঞ্চলে যে ভূ রাজনৈতিক খেলা, এই খেলাটা মাঠে মারা যাবে। তার কারণ, আমেরিকানরা বাংলাদেশকে এত গুরুত্ব দেওয়ার মূল কারণটা হচ্ছে যে বাংলাদেশকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে তারা মায়ানমারে যে গৃহযুদ্ধ চলছে, সেই গৃহযুদ্ধে তারা হস্তক্ষেপ করবে বকলমে। যেমন হয় পাকিস্তানের ঘাঁটি গেড়ে তারা আফগানিস্তানের গৃহযুদ্ধে 70-এর দশকে 80-র দশকে মানে হস্তক্ষেপ করেছিল, ঠিক আজকে বাংলাদেশের অবস্থা সেরকম। কেন এরকম? ভারতের সাথে আমেরিকার যত বোঝাপড়া, যত স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সই থাক, ভারত কোনোভাবেই আমেরিকাকে তার নিজের ভূখণ্ড ব্যবহার করে মায়ানমারে এই ধরনের খেলাধুলা করার রাস্তা করে দেয় নেই। কারণ ভারত চায় না যে, ভারত যেমন এটা চায় না চীনের ব্যাপক প্রভাব বেড়ে যাক মায়ানমারে বা বাংলাদেশে, ভারত এটাও চায় না যে আমেরিকা এখানে এসে একটা বড় রকমের গোলযোগ সৃষ্টি করুক, একটা বড় রকমের সিভিল ওয়ার সেখানে হস্তক্ষেপ করে, ঠিক ওই আফগানিস্তানে যেরকম একটা স্থায়ী গোলমালের জায়গা তৈরি করে ফেলেছিল পাকিস্তানকে ব্যবহার করে, এখানে বাংলাদেশকে ব্যবহার করে আমেরিকানরা একটা স্থায়ী গোলযোগ মায়ানমারে করবে, যেটাকে ডিউরেবল ডিসঅর্ডার বলে অনেকে বলছে। এটা ভারত চায় না। কেন? ভারতের মায়ানমারের ভেতর দিয়ে দুটো বড় কানেক্টিভিটি প্রজেক্ট আছে। একটা হচ্ছে কলকাতা থেকে রাখাইন প্রদেশের বন্দর সিটওয়ে, সেখানে বাই সি, সেখান থেকে বাই রিভার মানে নদী পথে কালাদান নদী হয়ে পালেটোয়া, এবং তারপরে সেখান থেকে রাস্তা সড়ক পথে কোথায়? জোরিনপুই, মিজোরামে। অর্থাৎ ভারত শিলিগুড়ি করিডোর দিয়ে তো ভারতের একটা যোগাযোগের ব্যবস্থা উত্তর পূর্বাঞ্চলে আছে। বাংলাদেশের ভেতর দিয়ে যে ট্রানজিটের ব্যবস্থাটা হয়েছিল শেখ হাসিনার সময়, সেটা নিয়ে খানিকটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের নানা রকম ধ্যানাই পানাইয়ের জন্য। তো এর ফলে মায়ানমার দিয়ে এই কালাদান মাল্টিমোডাল প্রজেক্টটা ভারত সক্রিয় করতে চাইছে। আরেকটা প্রজেক্ট আছে ভারতের ওভারল্যান্ড কানেক্টিভিটির জন্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর থেকে গোল্ডেন ট্রাইল্যাটারাল হাইওয়ে, যেটা মায়ানমার হয়ে থাইল্যান্ডে মাইসটকিয়ে ঢুকছে। তো এই সব কানেক্টিভিটি প্রজেক্ট যেখানে আছে, ভারত চায় না যে এখানে ব্যাপক গোলযোগ হোক। কেন? ব্যাপক গোলযোগ হলে এই কানেক্টিভিটি প্রজেক্টগুলি করা সম্ভব নয়, কার্যকর করা সম্ভব নয়।
তো এই জায়গাতে চীনের প্রভাব বিরাট বেড়ে যাক এটা যেমন ভারত চায় না, আবার আমেরিকানরা এখানে সেটা বড় রকমের গোলযোগ পাকাক সেটাও ভারত চায় না। এবং মায়ানমারের ক্ষেত্রে ভারতের পলিসি হচ্ছে, মায়ানমারের যে রাষ্ট্রপতি মিলিটারি চিফ ছিলেন জেনারেল মিং অং লাইং কিছুদিন আগে ভারতে এসেছিলেন, তখন তাকে বলা হয়েছে যে তুমি টেবিলে বসো, টেবিলে বসে বিভিন্ন যে তোমার অঙ্গরাজ্যে যেসব সক্রিয় সশস্ত্র বিদ্রোহী দল গৃহযুদ্ধে লিপ্ত হয়েছে এদের নিয়ে কথাবার্তা বলো, কথাবার্তা বলে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনো যাতে করে এই ধরনের গৃহযুদ্ধ বন্ধ হয়। এবং এই ধরনের গৃহযুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে সেখানকার সেনাবাহিনী নানা রকম ধ্যানাই প্যানাই করছে, কিন্তু ভারত তাদের বুঝিয়েছে যে তোমরা এই গৃহযুদ্ধে না হলে জয়লাভ করতে পারবে না, তোমরা মিলিটারিলি এইসব অঙ্গরাজ্যের বিদ্রোহগুলি দমন করে দেবে। যেভাবে শ্রীলঙ্কা এলটিটি কে তামিল টাইগারদের দমন করেছিল, ওদের ওখানে একটা ফোর্স ছিল, আর তোমার এখানে 14-15টা ফোর্স, কাকে দমন করবে? তো তাই জন্য কথাবার্তা বলে দমন কর। তো ভারত এটাই চাইছে যে কথাবার্তা বলে তোমরা সমাধান করে নাও। এই জায়গাতে আমেরিকার সাথে ভারতের কোনো রকম মিল নেই। তুমি প্রথমেই যেই কথাটা মানে বলেছো যে ভারতের সাথে কি আমেরিকার এই ব্যাপারে একদম মায়ানমার আর বাংলাদেশ নিয়ে ভারত আর আমেরিকা আলাদা মেরুতে। কেন? আমেরিকা চাইছে এখানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে একটা গোলমাল তারা পাকাবে, মায়ানমারে গৃহযুদ্ধটা আরো ত্বরান্বিত করবে এবং সেখানে পারলে মায়ানমারে কয়েকটা রাষ্ট্র সৃষ্টি করবে। আর বাংলাদেশকে এইভাবে ব্যবহার করে এখানে যেমন ধরো পাকিস্তানিদের ব্যবহার করে আমেরিকানরা রোহিঙ্গিয়াদের সশস্ত্র ট্রেনিং দেওয়া, তাদেরকে সক্রিয় করা যাতে মায়ানমার আর্মিকে প্যাচে ফেলতে পারে। এখন এই রোহিঙ্গিয়াদের এখানে একটা ভয় কোথায় জানো ভারতের আসে, যে ঠিক ওই আফগানিস্তানে জেহাদিদের ব্যবহার করার জন্য ট্রেনিং দিয়ে তাদের একটা অংশকে পাকিস্তান যেমন কাশ্মীরে ব্যবহার করেছে, এরকম এখানে রোহিঙ্গিয়াদের একটা অংশকে ট্রেনিং দিয়ে তার একটা অংশকে ভারতের পূর্ব বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ব্যবহার করবে না তার কোনো গ্যারান্টি নেই। কেন? পাকিস্তান এই ধরনের হুমকি ইতিমধ্যেই একবার দিয়েছে। তাদের যে ফিল্ড মার্শাল না ফিল্ড মার্শাল তুমি কি বলবে, কেন যুদ্ধে তো উনি পারেন না, কিন্তু ওই আসিম মুনি কিন্তু ট্রাম্প সাহেবের খুব বন্ধু লোক, ট্রাম্প সাহেব তাকে দেখলে খুশি হন। সে ট্রাম্প সাহেবের হাতে বালুচিস্তানের সব রেয়ার আর্থ ফার্থ তুলে দেবে, যদিও বালুচিস্তানে একটা বিরাট গৃহযুদ্ধ চলছে বা পাকিস্তানের অন্য অনেক জায়গাতেই। তো সেইভাবেই এখানেও আসিম মুনির বলেছে যে নেক্সট টাইম উই হিট ইন্ডিয়া ফ্রম দ্য ইস্ট। তো ইস্টে এই মিয়া কি করে ভারতকে হিট করবে? ন্যাচুরালি বাংলাদেশকে ব্যবহার করে একটা কিছু গোলমাল পাকানো তাদের পরিকল্পনা রয়েছে। তো ফলে এইসব নানা কারণে ভারত বাংলাদেশে আমেরিকার যে খেলা, এবং এখন যে আমেরিকান ডিপ্লোম্যাটরা ওখানে এই যে সার্জিও গোর গেছে, যে ভারতে ওদের রাষ্ট্রদূত এবং পুরো দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত, উনি কিন্তু মনে রাখবে যে উনি আমেরিকার প্রফেশনাল ফরেন সার্ভিস অফিসার না, উনি ট্রাম্পের বাডি, অর্থাৎ ট্রাম্পের দোস্ত বন্ধু মানুষ, তাকে এখানে দিয়েছে, ট্রাম্পের খাস লোক। তো সে ওখানে পৌঁছেছে। জেরাল্ড হ্যামিল্টন বলে একজন প্রাক্তন সিআই অফিসার, যার বহু বাংলাদেশি নাগরিক ছিল, এখন অবশ্য আমেরিকার নাগরিক লড়ে, আর অনেক দিনের বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা, এই অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা। সে রিটায়ার্ড অফিসার, কিন্তু তার একটা কোম্পানি আছে যারা সিআই এর সাথে এখনো কাজ করে। আজকাল সিআই এই ধরনের অনেক ডিফেন্স কন্ট্রাক্টর কোম্পানিদের ব্যবহার করে ফিল্ডে, যাতে তাদের উপর ডাইরেক্টলি কোনো ব্লেম না আসে। আর আজ শুনলাম যে আরেকজন ওয়েস্ট ইন হোটেলে গিয়ে চেক ইন করেছে, ম্যালকম ডিক বলে, সে স্টেট ডিপার্টমেন্টের অফিসার। তো এটা মনে করার সঙ্গত কারণ আছে যে আজকে তো সার্জিও গোর পৌঁছেছেন, কালকে ওনার তারেক সাহেবের সাথে বৈঠক আছে, যে এরা সবাই মিলে বিভিন্ন স্তরে, সার্জিও গোর সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, কিন্তু অন্যেরা বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন সেনাবাহিনীর লোকজন তাদের সাথে কথা টথা বলে, মানে এই দুটো মেইন টার্গেট, একটা হচ্ছে চীনের যে মায়ানমার করিডোর সেটাকে বাংলাদেশে এক্সটেন্ড করাটা বন্ধ করা। হ্যাঁ, কারণ তারেক সাহেব একরকম কথা দিয়ে এসছে এবং সেখান থেকে তার জন্য এখন সরাতে গেলে যথেষ্ট চাপ সৃষ্টি করতে হবে। 2 নম্বর হচ্ছে তারেক সাহেবকে, যেহেতু ওই তারেক সাহেব চীনের সাথে একটু বেশি মাখামাখি করার ফলে আমেরিকার তাকে বিশ্বাস করতে পারছে না, তার জন্যই কিন্তু প্রবল চাপ দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরানো হয়েছে। এবং আমেরিকানদের একটা উদ্দেশ্য, এখন ওখানে তাদের নিজেদের লোক বসাবে, তাদের নিজেদের লোক আদি অকৃত্রিম দালাল, আমেরিকার শ্রেষ্ঠ দালাল মোহাম্মদ ইউনুস। তো ইউনুস সাহেবেরও পেটে পেটে একটা বহুদিনের রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা, যেটা হতে পারলে ওনার বিরুদ্ধে আর কোনোদিন কোনো মামলা টামলা হবে না। উনি যে লুটপাট গুলি করেছেন, 2 নম্বরই তো নয়, 24 নম্বরই কাজকর্ম করেছেন। তো ফলে আমেরিকানদের এখন এখানে মেইন পারপাস এটাই
এবং তার জন্য একটা মোটামুটি একটা বড় মাপের অপারেশন আমেরিকানরা শুরু করেছে। শুধুমাত্র সৌজন্যমূলক কারণে সার্জিও গোর ওখানে যেত, একলা যেত। সেখানে সিআইএ এর অফিসার, সেখানে স্টেট ডিপার্টমেন্টের সার্ভিং ডিপ্লোম্যাট, আরো লোকজন আছে ওখানে, তাদের যারা আছে, ক্রিস্টেনসন তো আছে। তো দের ইজ এ ফুল ফ্লেজেড আমেরিকান অপারেশন এখন। এবং আমেরিকান মানে যে এমবেসি অসম্ভব ব্যস্ত, অসম্ভব ব্যস্ত। তারা দুটো টার্গেট তাদের, একটা হচ্ছে চীনের প্রকল্পটা বানচাল করা, আর 2 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি, নতুন রাষ্ট্রপতি ওখানে বসাতে হয় তাদের, এবং তারা চাইছে ইউনূসকে বসাতে। কেন বিএনপি, আমরা যতটুকু খবর পেয়েছি, বিএনপির ইচ্ছে ছিল তাদের দলের একজন সিনিয়র লিডারকে বসাবে, মঈন খান বা মির্জা ফখরুল ইসলাম। দাদা, হ্যাঁ বলুন। সরি আপনাকে ইন্টারাপশন করার জন্য, মানে আমার একটা না, না। প্রশ্ন কিন্তু আমার মনের ভিতর ঘুরছে, আমি প্রশ্নটা হ্যাঁ, না করে আপনারা পারছি না। বলে ভালো। বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশটা আমার, ভারত আপনার, চায়না চায়নার, আমেরিকা আমেরিকার। এখন আমার দেশের উপরে চায়না যাবে আমার দেশের উপর দিয়ে, না ভারত যাবে না আমেরিকা যাবে, এইটা নিয়ে চায়নার মাথা ব্যথা কেন, ভারতের মাথা ব্যথা কেন, বা আমেরিকার মাথা ব্যথা কেন? আমার বুঝার বিষয়টা হচ্ছে ওইটা, যে আপনাদের কারো তো খুবই মাথা ব্যথা, সহজ। আমার দেশে যে রোহিঙ্গা আছে, এতগুলো রোহিঙ্গা পাঠানোর ব্যাপারে কারো মাথা ব্যথা নাই, কিন্তু করিডোর নিয়ে তিন দেশেরই মাথা ব্যথা। না, 3 দেশের নয়, ভারতের কোনো করিডোর টরিডোর ওখানে ব্যাপার নেই। ভারত যেটা বলেছিল, ভারত যেটা পেয়েও ছিল শেখ হাসিনার আমলে, সেটা হচ্ছে একটা ট্রানজিট। আমরা কোনো করিডোর টরিডোর চাইনি, এটার মধ্যে কোনো মিলিটারি কোনো ডাইমেনশন বা অন্য কোনো ডাইমেনশন নেই। এটা হচ্ছে একমাত্র যে ভারতের, যেহেতু সিরিল র্যাডক্লিফ যেভাবে বেঙ্গলি বাউন্ডারি কমিশনের অ্যাওয়ার্ড দিয়েছিল, তাতে করে আমাদের উত্তর পূর্বাঞ্চল একটা দূরবর্তী অঞ্চল, এবং শিলিগুড়ি করিডোর খুবই সরু করিডোর একটা, সেখানে চীনের একটা ব্যাপার রয়েছে, চীন খুব কাছাকাছি বসে আছে। তো এমনিতে শিলিগুড়ি করিডোর দিয়ে জিনিসপত্র যাচ্ছে, কিন্তু কোনো কারণে যদি ঝামেলা হয়, তো তাহলে বাংলাদেশের ভেতর দিয়ে একটা রাস্তা, এবং এইটা ভারত মানে মায়ানমারের ভেতর দিয়ে একই কারণে। ভারতের এটা পুরোপুরি ডিফেন্সিভ একটা ব্যাপার, যে ভারতের নিজের একটা ভূখণ্ড যেটা খুবই দূরবর্তী, এবং যার সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ খুবই একটা গোলমালে অবস্থায়। হ্যাঁ, 20 কিলোমিটারের এক করিডোর। তো বাংলাদেশের ভেতর দিয়ে ভারত একটা ট্রানজিট এর পথ, দ্যাট ইজ নট করিডোর। এখানে আমেরিকা যেটা চাইছে রাখাইন করিডোর, সেই রাখাইন করিডোর ব্যবহার করে চিটাগাং কক্সবাজার অঞ্চল থেকে ওইখানে বন্দরে মালমূল নামিয়ে বিভিন্ন গেরিলা গোষ্ঠীকে ব্যাপকভাবে মায়ানমারের সেসব রসদ সাপ্লাই দেওয়ার জন্য রাখাইন করিডোর চাইছে। আর চীন খানিকটা সেটাকে বানচাল করার জন্যই, আর খানিকটা তাদের ব্যবসায়িক স্বার্থে, যাতে বঙ্গোপসাগরে তাদের একটা ভালো নৌ উপস্থিতি তৈরি করা যায়, তার জন্য মায়ানমার অব্দি তো তাদের করিডোরটা এসছে। মায়ানমারে যে চকপিউ বন্দর, তারা প্রায় $4 বিলিয়ন খরচ করে, হ্যাঁ, মানে সেটাকে সেট আপ করেছে। ওইখান থেকে এই করিডোরটাকে চিটাগাং মংলা অব্দি, কেন তারেক সাহেব মংলাতে মংলা এখন চীনের হাতে তুলে দিয়েছে, চীনের কোম্পানি ওখানে $650 মিলিয়ন ইনভেস্ট করবে। পায়রাতেও ওদের প্রজেক্ট দেওয়া হয়েছে। তো চীন চাইছে তাদের বঙ্গোপসাগরে একটা শক্ত উপস্থিতি এবং নৌ উপস্থিতি। আজকে হয়তো এমনি জাহাজ আসবে মালামাল নিয়ে, কালকে সেখানে নৌবাহিনীর লোক জাহাজ আসবে। আর আমেরিকা চাইছে ঠিক এইটাই, বানচাল করতে। কেন আমেরিকা চায় না কোনোভাবেই যে চীন এই মায়ানমারের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে, এবং বঙ্গোপসাগর থেকে তারপরে ভারত মহাসাগরে একটা অ্যাক্সেস পেয়ে যায়। কারণ চীনের যেটা সব থেকে বড় দুর্বলতা কি, চীনের যে মানে উপকূল, এটা খুবই ছোট উপকূল। এত বড় দেশ, এত বড় অর্থনীতি, এত বড় মিলিটারি, কিন্তু উপকূলটা ছোট এবং পূর্ব এশিয়ার দিকে। সেই জন্য এখন চীনকে তার আমদানি রপ্তানি, এই যে মধ্যপ্রাচ্য থেকে তেল গ্যাস আনা, সবটাই ওই মালাক্কা প্রণালী দিয়ে, যেটা সিঙ্গাপুরের ওখানে। তো এটা চীনের জন্য খুব বিপজ্জনক। কেন, ওইখানে যদি চীনের দুটো জাহাজ কেউ ডুবিয়ে দেয়, আমেরিকানরাই ডোবাক বা অন্য কেউ ডোবাক, চীনের তো মানে এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো এর জন্য চীন এইটাকে মালাক্কা চোক পয়েন্ট ওরা বলে, চাইনিজ এক্সপার্টরা এটাকে বলে, যারা ভূ রাজনীতি নিয়ে কাজ করে, যে মালাক্কা চোক পয়েন্ট। এটা মানে গলা চিপে ধরার মতো একটা ব্যাপার, যে ওখানে মালাক্কা চীনকে চেপে দেওয়া যায়। তাই জন্য তারা অল্টারনেটিভলি একদিকে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর করেছে, যেটা চীনের সিনচিয়ান প্রদেশ থেকে একেবারে বালুচিস্তান অব্দি পৌঁছচ্ছে। বালুচিস্তানে গদর বন্দরটা ওরা করেছে, এবং ওখান দিয়ে আরব সাগর হলেই পার্সিয়ান গালফে পৌঁছে যেতে পারে। আর এইদিকে মায়ানমার দিয়ে বঙ্গোপসাগর। তো এটাকে ওরা বাংলাদেশের ভিতরে আনতে চাইছে। তার প্রধান কারণটা হচ্ছে যে রাখাইন করিডোর যেটা করতে চাইছে,
মানে বাংলাদেশের এখন রাশেদ অবস্থা হচ্ছে কি জানো, ইন্ডিয়া এর মধ্যে কিছু নেই। হ্যাঁ, এটা চীন আর আমেরিকার খেলা। আমেরিকা তারেক সাহেব বলছে আমাদের চট্টগ্রাম থেকে একেবারে মায়ানমারে আমরা যদি অস্ত্র টস্ত্র দিতে পারি, সব খেলাধুলো করতে পারি, তার জন্য রাখাইন করিডোর দাও। আর ওই রাখাইন করিডোরটাকে বানচাল করার জন্য চীন বলছে আমাদের ওই মায়ানমার অব্দি যে করিডোর ওটাকে বাংলাদেশের ভেতরে এক্সটেন্ড করো। মানে বাংলাদেশের অবস্থাটা কি জানো রাশে, তোমার একটা জমি আছে, খুব সহজভাবে বুঝায়। তো তোমার জমি তুমি দুই ব্যাটারে দেখাইছো, দুই প্রমোটারে। এখন এক প্রমোটার এই দিক থেকে এসে চাক্কু নিয়ে তোমার কানের এই কানের পাশে ধরছে যে এই মিয়া এটা আমারে দাও, আর ওই দিক থেকে আরেক প্রমোটার এসে বলছে এটা আমারে দাও। এদিকে চীন বলে আমারে দাও, বাংলাদেশ বলে আমারে দাও। এখন তারেক সাহেব সাম রাখবে না কুল রাখবে, চীনকে খুশি করবে না আমেরিকাকে খুশি করবে। ইন্ডিয়ার এখানে কনসার্নটা কোথায় জানো, ইন্ডিয়া কোনো সময় চায় না যে তার সীমান্তের কাছে বিধে কোথাও এই বড় বিগ পাওয়ারদের একটা মারামারি হোক। এটা আজকে নয়, 79-এ যখন রাশিয়ানরা, তখন তো রাশিয়া সোভিয়েত ইউনিয়ন বিরাট শক্তি, রাশিয়ানরা এখন হুমহাম করে আফগানিস্তানে ঢুকে গেল। ইন্দিরা গান্ধী বারবার ব্রেজনেভকে না করেছিল, আমাদের সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক ভালো ছিল, যে তোমরা এখানে ঢুকো না। এবং ইন্দিরা গান্ধী একটা কথা আমাদের এক সিনিয়র সাংবাদিককে বলেছিলেন, উনি আমার বস ছিলেন পিটিআইতে, যে উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। শেলির একটা কবিতা আছে, ইংরেজ কবি। হ্যাঁ, তার মানে শীত আসলে তো বসন্ত আসবে, বা বসন্ত আসলে শীত আসবে। তার মানে কি, রাশিয়া ঢুকেছে এখানে, আমেরিকা চলে আসবে এখন। এটা ভারত কোনো সময় চায়নি যে এই পাকিস্তান আফগানিস্তান আফ পাক রিজন যেটাকে বলে, এখানে রাশিয়া এবং আমেরিকার একটা বিগ পাওয়ার রাইভালরি হবে। কেন, তার ফল আউট তো আমরা পেয়েছি। তার ফল আউটটা কি, কাশ্মীরে গোলযোগ ওটা বেড়েছে। পাকিস্তান ওই আফগানিস্তানকে ব্যবহার করে ওদেরকে 50টা জিহাদি ওখানে ট্রেন করে যেত, 50টা কাশ্মীরের জন্য। ঠিক এখন এখানে পাকিস্তানিরা এইভাবে রোহিঙ্গা টোহিঙ্গা এখানে ব্যবহার করবে। বাঙালি জেহাদিও তারা তৈরি করার চেষ্টায় আছে। পাকিস্তানের রাষ্ট্রদূত হঠাৎ করে গত 1 মাসে 3-4টে ঢাকার এতিমখানায় কেন যাচ্ছে ভাই? হি ওয়ান্টস টু রিক্রুট সুইসাইড বম্বার্স। নাহলে হঠাৎ করে পাকিস্তানিদের বাংলাদেশের এতিমদের জন্য একেবারে প্রাণ উবলে পড়ছে মনে করার তো কোনো কারণ নেই। এবং পাকিস্তান আমেরিকা এরা সবখানে গোলযোগ সৃষ্টি করে, গন্ডগোল সৃষ্টি করে। হ্যাঁ, তারা গৃহযুদ্ধ, টেরোরিজম এগুলি সব ছড়ায়। তো ভারতের এখানে অ্যাটিটিউডটা হচ্ছে এটা যাতে না হয়, ভারত এটাকে আটকাবার চেষ্টা করছে। ভারত চায় যেখানে চীনও বেশি ঢুকে পড়ুক, সেটা চায় না, কেন চীন ঢুকলে আমেরিকা আসবে, আবার আমেরিকা বেশি ঢুকে পড়লে চীন আসবে। তো ভারত চায় যে আলটিমেটলি ভারতের জন্য আইডিয়াল সিচুয়েশন কি জানো, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে চীন আমেরিকাকে আটকে দিলে, আমেরিকা চীনকে আটকে দিলে, এই দুজনের মারামারিতে তারেক ভয় পেয়ে গিয়ে বা পিছিয়ে আসলো, যে না কেউই ঢুকবে না, থাক, কাউকে লাগবে না। হ্যাঁ, চীন কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট সেটা করতে তো ভারতের আপত্তি নেই, কেন শেখ হাসিনা ভারতের আদি অকৃত্রিম বন্ধু। কিন্তু শেখ হাসিনাও তো চীনের থেকে টাকা এনে বড় মাপের প্রজেক্ট করেছিল। কেন, এটা ভারত জানে, যেটা শেখ হাসিনা ভারতকে বুঝিয়েছিল, যে আমার দেশে অর্থনৈতিক উন্নয়ন হলে আমার দেশে লোকজনের চাকরি থাকবে, কাজকর্ম থাকবে, তাহলে তারা জেহাদের পথে যাবে না, যেটা পাকিস্তানে হয়েছে। তো তোমাদের যেহেতু অত টাকা পয়সা নেই, অর্থাৎ ভারতের নিজের উন্নয়নের জন্য প্রচুর টাকা দরকার, তো তাহলে টাকা কার কাছে আছে? চীনের কাছে। তো আমাকে চীন থেকে টাকা আনতে হবে আমার উন্নয়নের জন্য, সেটা ভারত বলেছে ওকে ফাইন। তো এটা নিয়ে ভারতের সমস্যা নেই। কিন্তু চীন এখানে এসে স্ট্র্যাটেজিক প্রজেক্ট করবে, আর সেখানে সেটা আটকাবার জন্য আমেরিকা ঢুকে এখানে গোলযোগ সৃষ্টি করবে। এখানে আমেরিকা বললো আমাকে সেন্ট মার্টিন দাও, আমাকে ওই উখিয়ার থেকে একেবারে রাখাইন করিডোর দিয়ে দাও। আর রাখাইন করিডোর যখন প্রথম ইউনুস সাহেবের আমলে, ইউনুস সাহেব তো একেবারে গদ উনি রাজি, গুটেরাসও বললো এসে, ইউএন সেক্রেটারি জেনারেল ওয়াকার সাহেব তখন একটা হুঙ্কার দিয়েছিলেন ব্লাডি করিডোর টরিডোর বলে। কিন্তু এখন তো যা দেখছি ওয়াকার সাহেব আমেরিকানদের লাইনে পড়ে গেছে। হ্যাঁ, তো এই জায়গাতে তুরস্ক, পাকিস্তান, আমেরিকা মিলে একটা বড় রকমের গোলযোগ সৃষ্টি করছে, নতুন জেহাদের প্রস্তুতি, আর মায়ানমারের গৃহযুদ্ধে হস্তক্ষেপ, চীনকে আটকাবার জন্য, চীন তাদের আটকাবার জন্য পাল্টা খেলা খেলছে। এই যে বিগ পাওয়ার রাইভেলরি একেবারে আমাদের দোরগোড়ায়, এটা ভারত কোনো সময় ভালো চোখে দেখে না। তো ভারতের উদ্দেশ্য অন্য কিছু না, ভারত এখানে কোনো করিডোর টরিডোর চায় না। ভারত যেটা ট্রানজিটের রাস্তা শেখ হাসিনার আমলে, সেটা যাতে অক্ষুণ্ণ থাকে, সেটা অক্ষুণ্ণ থাকলে ভালো কথা, না হলেও কিছু করার নেই। কিন্তু ভারত একটা জিনিস কোনো সময়, তার সিকিউরিটি কনসার্ন, যে এখানে এই ধরনের এই গৃহযুদ্ধ পাল্টা, এরা কিছু লোককে ট্রেনিং দেবে, তার কিছু লোক এখানে ইন্ডিয়াতে ঢুকে পড়বে, এখানে গন্ডগোল করবে। আসিম মুনির অলরেডি বলেছে উইল হিট ইন্ডিয়া ফ্রম দ্য ইস্ট। ভারতের মেইন কনসার্নটা সিকিউরিটি, আর ভারত চায় এখান থেকে একটা কানেক্টিভিটি, যে আমি তোমার
মানে তোমার উঠানের উপর দিয়ে আমি আমার মেয়ের বাড়িতে যাই। না, আমি যেটা বুঝতে পারলাম যে ভারত যেটা চায় সেটা হচ্ছে যেমন আমাদের 3 বিঘা করিডোর ভারতীয় ভূমির উপর দিয়ে আমাদের একটা রাস্তা এটা গিয়েছে। খুব সহজ ব্যাপার ভাই, আমার মেয়ের বাড়িটা তোমার উঠানের পাশে, আমি তোমার উঠানটা ব্যবহার করে আমার মেয়ের বাড়িতে যাইতে চাই, নাহলে আমাকে অনেকটা ঘুর পথে আসতে হবে। এখন দাদা আপনার টোটাল কথায় আমি যেটা বুঝলাম একটা জিনিস যে এখন আমাদের অবস্থায় শ্যাম রাখি না কুল রাখি, গরিবের বউ সকলের ভাবি হয়ে গেছে। আমেরিকা চাই করিডোর, চায়না চাই করিডোর। এখন আমাদের দেশের সরকার তো একটা কথা বলতে পারে যে বাবারে তোমাদেরকে করিডোর দিব, কিন্তু যে আগে এই 15 লক্ষ রোহিঙ্গাকে তার দেশে ফেরত পাঠাইতে পারবা সে করিডোর। ভেরি গুড, ভেরি গুড। পারে না তো সেটা তারেক সাহেব বা খলিল সাহেব সাহস করে চীনকে বলতে পারবে, কেন চীনের প্রচন্ড ইনফ্লুয়েন্স আছে, ভারতের তো সেরকম কোনো ইনফ্লুয়েন্স মায়ানমারের উপরে নাই। ওরা আসছে ওদের প্রধান, কিন্তু চীনের তো মানে একেবারে পকেটে, মায়ানমারের সামরিক জোনটা পকেটে। তো এটা চীনকেই বলা উচিত যে বাবা তোমরা একটু আমাদের এই 15 লক্ষ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার ব্যবস্থা করো। আর চীনেরও কিন্তু এটা ভালো, এটা চীনের জন্য দরকার, কেন এরা যতক্ষণ বাংলাদেশে আছে এদের আমেরিকা, পাকিস্তান, তুর্কি ব্যবহার করে নতুন করে আবার বার্মিজ আর্মির বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করছে। তাই জন্য মায়ানমারকে কিন্তু ভারত বুঝিয়েছে। মায়ানমারের যখন প্রধান এখানে এসেছিলেন যে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারটা শুধু বাংলাদেশের স্বার্থ নয়, এখানে তোমারও স্বার্থ আছে, সেটা বুঝিয়েছে। এখন সে রোহিঙ্গাদের ক্ষেত্রে প্রবলেমটা কি জানো তো, রোহিঙ্গারা মায়ানমারে 135টা মানে গ্রুপ আছে, মানে মানে বিভিন্ন জাতি গোষ্ঠী আছে। তো এই মানে রোহিঙ্গাদের কিন্তু মায়ানমারের একটা জাতি গোষ্ঠী হিসেবে মায়ানমারের এই সেনা সরকার স্বীকারই করে না। তাহলে 136 নম্বর গ্রুপ হবে ওরা। ওদেরকে কি বলে জানো, রোহিঙ্গা বলে কোনো জিনিস বাংলাদেশে এই মায়ানমারে বলাই হয় না, ওদেরকে ইল্লিগেল বেঙ্গলি বলে। তার মানে এরা সব বাংলাদেশ থেকে গেছে, এখন এরা বাংলাদেশে ফিরে এসছে, এরকম একটা কথা বলে। এই জায়গাতে ওরা যেখানে রোহিঙ্গাদের নিতেই চায় না, এখন ওদের উপরে এই চাপটা সৃষ্টি করে আমরা ওদের বুঝিয়েছি ইউ হ্যাভ টু টেক দেম ব্যাক, নাহলে ওরা গোলমাল তৈরি করবে এবং ওদের দিয়ে তোমার এখানে ভূখণ্ডে গন্ডগোল হবে। তো ওরা তো মানে এটা এটা এখন চীন করতে পারে, কারণ চীনের প্রচন্ড ইনফ্লুয়েন্স আছে মায়ানমারের উপরে, এটা চীনকে। তো চীনকে এটা বলতেই পারে যে ভাই আমরা রাখাইন করিডোর আমেরিকাকে দেবো না, তোমরা যেসব প্রকল্প করতে চাইছো ভালো কথা, তোমাদের প্রজেক্ট আমরা এক্সটেন্ড করবো, কিন্তু তার আগে এইখান থেকে এই রোহিঙ্গাদের বিদায় করো, এদেরকে তোমরা ফেরত দাও, নাহলে এদের নিয়ে আমরা 2 দিন পর পর আমাদের গোলমাল এর সম্মুখীন হতে হচ্ছে। এবং এখানে ভারত এটাকে ওয়েলকাম করবে, কেন ভারত তো চায় যে রোহিঙ্গারা ফিরে যায়। কেন জানো, এখানে আমাদের স্বার্থটা কোথায় ভারতে, এই রোহিঙ্গারা যারা বাংলাদেশে আছে তারা তো কেউ কেউ করে মানে পিঁপড়া তো এদিকেও ঢোকে না, তো ভারতেও ঢুকেছে প্রচুর রোহিঙ্গা, ভারতে ঢুকেছে। হ্যাঁ, হয়তো লক্ষ লক্ষ ঢোকে নেই, কিন্তু এক আধ লাখ লোক এদিকেও ঢুকে গেছে। তো ভারতেরও এটা সরকার চায় যে এরা ফেরত যাক মায়ানমারে, এই জায়গাটা স্টেবিলাইজ হোক, মানে এই জায়গায় এই যে গোলমাল মারামারি গৃহযুদ্ধ বন্ধ হোক, যে যার লোক যেখানকার লোক সেখানে ফেরত যাক, এটা ভারতও চায়। আর মায়ানমারের তো চাওয়া উচিত। এখন মায়ানমার কেন এদের ফেরত নিচ্ছে না, এদের ফেরত নিলে মায়ানমারের লাভ, ওদের একটা ওইসব মানে একটা আলট্রা রেসিস্ট ব্যাপার আছে এই মায়ানমার জুনটা। দাদা আমরা জানি যে চাইনিজ গভর্নমেন্ট মায়ানমারের যে সামরিক জান্তা আছে তাদেরকে সহযোগিতা করতেছে। সহযোগিতা না, ওদের পকেটে। এই মায়ানমার 2 দিন টিকবে না যদি চায়না ওকে সাপোর্ট না দেয়। কিন্তু আমেরিকা কার পক্ষে? আমেরিকা তো এদের ফেলতে চায় না। আমেরিকা ফেলতে চায় কেন, আমেরিকা ফেলতে চায় কেন, ওরা চীনের। এমনিতে আমেরিকা মায়ানমারের এই জুনটা নিয়ে তাদের মাথা ব্যথা কিছু থাকার কথা না, কিন্তু আমেরিকা চাইছে এদের ফেলতে। কেন, এরা যেহেতু চীনের সাথে সহযোগিতা করে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর করতে দিচ্ছে, অর্থাৎ মায়ানমারের এই মিলিটারি জুনটা যেহেতু চীনকে রাস্তা করে দিচ্ছে বঙ্গোপসাগরে ঢোকার, এর জন্য এদেরকে আমেরিকা ফেলতে চায়। সো আমেরিকান এই যে সব আমেরিকার এই পান্ডা গুন্ডারা এখন যে ঢাকায় গিয়ে হাজির হয়েছে, গোর, হ্যামিল্টন, ডিক, এদের একটাই উদ্দেশ্য যে এই করিডোর বন্ধ করো, আমাদের সাহায্য করো, আমরা রাখাইন করিডোর করব, আমরা এখান দিয়ে জিনিসপত্র পাঠাবো মায়ানমারে। এখন আমেরিকার তো প্রবলেম হয়ে গেছে না, আমেরিকা এখানে এই গেরিলা গোষ্ঠীগুলিকে ট্রেনিং দেওয়ার জন্য কিছু লোককে পাঠিয়েছিল, তাদের মধ্যে কয়েকজন ভারতের ভূখণ্ড দিয়ে ফেরার সময় তাদেরকে ভারত অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দিয়েছে, ম্যাথিউ ভ্যান ডাইক এবং কয়েকটা ইউক্রেনিয়ানকে যারা ড্রোনের এক্সপার্ট। আমেরিকা অনেক চাপাচাপি করেও ভারত এদেরকে ছাড়ছে না। এর জন্য আমেরিকানরা আমাদের উপর প্রবলভাবে ক্ষেপে রয়েছে। এই জন্য আমেরিকানরা আমাদের রর বিরুদ্ধে, আমাদের ইন্টেলিজেন্সের কিছু অফিসারের বিরুদ্ধে ওই
আমেরিকার ভূখণ্ডে এক শিখ মানে বিচ্ছিন্নতাবাদী নেতা হত্যার জন্য তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে চাপ সৃষ্টি করার জন্য। তো আমেরিকার সাথে তো আমাদের এইসব গোলমালগুলি চলছে, এবং এর জন্য আমেরিকা নানা রকম অন্য চাপও আমাদের উপর সৃষ্টি করছে। শুল্ক বাড়াচ্ছে ট্রাম্প সাহেব, হ্যাঁ, রাশিয়ার থেকে তুমি তেল কিনতে পারবে না, মানে গুন্ডামি আর কি। আমি কার থেকে তেল কিনবে এটা তো আমার ব্যাপার, আমি এখানে সুবিধা। তো ট্রাম্প বলে দেবে তুমি অমুকের থেকে তেল কিনতে পারবে না। বাংলাদেশকে তো বলে দিয়েছে, বাংলাদেশ তো রাজি হয়েছে। বাংলাদেশ তো অনেক কিছু মানে জিনিস আমেরিকার থেকেই কিনতে হবে, তার মধ্যে শুয়োরের গোস্তও আছে, পর্কও আছে। তখন হুজুরদেরও আপত্তি হয় না, ইউনূস সাহেবেরও কোনো আপত্তি হয় না, তারা ওখানে সই করেছে। তো এনিওয়ে, এখানে ব্যাপার যেটা হচ্ছে যে ভারত এই জায়গাটা খুব আশঙ্কার জায়গা মনে করছে, যেভাবে আমেরিকা উঠে পড়ে লেগেছে এখানে একটা গোলমাল পাকানোর জন্য, এবং আমেরিকা মায়ানমারের সেনা সরকারকে বিপদগ্রস্ত করা এবং আরাকান প্রদেশকে একটা স্বাধীন প্রদেশ করতে চাইছে। কেন আরাকান যদি আমেরিকার সাহায্যে স্বাধীন প্রদেশ হয়ে যায়, মানে রাখাই, তাহলে আর ওখান দিয়ে চীন বঙ্গোপসাগরে ঢুকতে পারবে না। মানে খুব বড় রকমের একটা ভূ রাজনৈতিক খেলা, যার একদম কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ। আর কেন্দ্রবিন্দু কি জানো, তুমি তো জানো ঘূর্ণিঝড় যখন আসে, তার এই যে এইভাবে গোল করে যখন ঘূর্ণিঝড় আসে, তার কেন্দ্রবিন্দু থাকাটা খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক। তো বাংলাদেশ খুব বিপদের মধ্যে আছে, এবং এই বিপদে বাংলাদেশকে ফেলার মূল পান্ডা হচ্ছে মোহাম্মদ ইউনূস। তোমাদের কি প্রফেসর ইউনূস, নোবেল বিজয়ী সেরা বদমাইশ লোক, আমেরিকার দালাল, এবং বাংলাদেশকে বড় রকমের ঝামেলার মধ্যে ফেলে দিয়ে উনি এখন চুপচাপ বসে আছেন। উনি রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন, আর আমেরিকান চাচারা ওখানে গেছে, তার চাচারা, তারা তাকে রাষ্ট্রপতি করার জন্য লম্পজম্প দিচ্ছে, তারেক সাহেবকে চাপাচাপি করছে। এখন এটার আবার পাল্টা কাউন্টার একটা ইন্ডিয়া খেলে রেখেছে। ইন্ডিয়া ব্রিক্স এর যে সম্মেলন সেপ্টেম্বর মাসে হবে, সেখানে তারেক সাহেবকে ইনভাইট করেছে। কেন তারেক সাহেবকে যদি ব্রিক্সে আনা যায়, তাহলে তারেক সাহেবকে আমেরিকার বলয় থেকে বার করে আনা যাবে। ব্রিক্স এর মধ্যে রাশিয়া রয়েছে, চীন রয়েছে, সাউথ আফ্রিকা রয়েছে, ব্রাজিল রয়েছে, আরো কয়েকটা দেশ রয়েছে। তো ইন্ডিয়াও চাইছে আস্তে করে, এটা আমেরিকা ভালো চোখে দেখছে না। কিন্তু ব্রিক্সে যাওয়া মানেই ব্রিক্স শক্তিশালী হবে এবং আমেরিকার তোমার আর কোনো প্রভাব থাকবে না। তারেক সাহেবের সমস্যা হচ্ছে মানে জলে কুমির ডাঙায় বাঘ না, বাইরে ইউনূস বসে আছে ওর পেতে আমেরিকার সাপোর্ট, একটা গোলযোগ পাকানো। ইউনূসের চেলারা অলরেডি বিএনপির সাথে ঝামেলা পাকাচ্ছে, এনসিপি টেনসিপি এই ক্যান্ডল গুলি। আচ্ছা, এই যে দাদা আর আপনি এই জায়গায় আসলেন, আর খলিল রয়েছে, ওনার তো ফরেন মিনিস্টারই একেবারে আমেরিকার খাস লোক। তাই তারেক সাহেবের সমস্যা আছে, তারেক সাহেব ইজ ফেসিং এ লট অফ প্রবলেমস। না, তার জলে কুমির ডাঙায় বাঘ। আমি আপনাকে একটা প্রশ্ন করি, এখানে আমার যেটা ধারণা, তারেক সাহেব নির্বাচনের 3 দিন আগে ইউনূস সাহেব একটা চুক্তি করে গেলেন, যেটা আসলে তারেক সাহেবের এখন আর কিছু করার নেই, হয়তো বা আছে খুব সামান্য, কিন্তু করার নেই। এর ভিতরে এই যে কূটনীতিকরা যেমন বাংলাদেশে হঠাৎ করার নেই কেন বলছো? উনি বলতেই পারেন যে দিস এগ্রিমেন্ট ওয়াজ ডান বাই এন ইন্টারিম গভর্নমেন্ট, আই এম এন ইলেক্টেড গভর্নমেন্ট, বাংলাদেশের মানুষ এই চুক্তি চায় না, এবং অলরেডি সেটা নিয়ে যথেষ্ট ডেমনস্ট্রেশন ইত্যাদি হয়েছে চট্টগ্রামে বিভিন্ন জায়গায়। তো উনি বলতেই পারেন, উনি সাহস করে সেটা বলবেন কিনা কেন, ওই বললাম যে ওনার একটা জমি, এদিকে চীন চাকু ধরে আছে, এদিকে আমেরিকা চাকু ধরে আছে। না, আপনি নিশ্চিত 3-4 দিনের কিছু ঘটনা প্রবাহ দেখছেন বাংলাদেশে। এনসিপি, এই যে ন্যাশনাল কমেডি পার্টি, এটা বিভিন্ন জায়গায় যাচ্ছে, মারামারি হচ্ছে, মনে হচ্ছে তারা ন্যাশনাল কমেডি পার্টি না ন্যাশনাল চোর পার্টি সে তো জানি না। যাদের কালকে ভাত খাওয়ার পয়সা ছিল না 300 টাকা দিয়ে, তাদের আজকে মানে 8,000 কোটি টাকা 7,000 কোটি টাকার মালিক এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়ের মতো। এরা তো ন্যাশনাল চোর পার্টি। ইউনূস নিজেও চোর, ও চোরদের চিফ আর কি, হি ইজ দ্য চিফ সিসি। ওরা চুক্তি নিয়ে বলছে না, কোনো কিছু নিয়ে কোনো আলোচনা নাই, তারা কি ভেজাল লাগায় রাখছে সারা দেশে। সেম ঘটনা একই সময় আজকে 4-5 দিন। এদিকে জামাত নেতাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে, ওনাদের নেতারা মেয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছে। এই ঘটনাগুলোর কারণটা কি? এগুলো সব করে কি মানে যে আমেরিকানরা আসছে এখানে অন্য কিছু ঘটানোর পায় তারা নাকি? এখানে নানা রকম লোক নানা রকম খেলা খেলছে। আমেরিকা চাইছে জামাত এনসিপি কে ব্যবহার করে তারেক সাহেবের উপর প্রবল চাপ সৃষ্টি করবে, যাতে উনি ইউনূসকেও মেনে নেন রাষ্ট্রপতি হিসেবে, আর উনি ওই চীনের প্রকল্পটা থেকে পিছিয়ে আসেন। এদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। আর তারেক সাহেবও নিশ্চয়ই চাইছে এদের চাপটাকে ডিফ্লেক্ট করে ওদেরকে পাল্টা চাপে রাখা। এই খেলাটা চলছে, মানে একটা ডোমেস্টিক পলিটিক্সে একটা দাবার খেলা চলছে, যে দাবার বোড়েগুলি চাল দিচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়াররা।
বললাম তো ইটস এ বিগ গেম, ইটস এ গ্রেট গেম ইস্ট। আমার বন্ধু বার্টি লিটনারের একটা বই আছে এই অঞ্চলকে নিয়ে, মায়ানমার বাংলাদেশ নিয়ে, উনি অনেক বছর আগে লিখেছিলেন। হ্যাঁ, গ্রেট গেম ইস্ট, এবং ওর অনেক মেটেরিয়াল আমি দিয়েছিলাম তার জন্য বইতে, আমার কৃতজ্ঞতা। তো আমি বার্টিলকে সেদিন বলছিলাম যে নাও দিস গ্রেট গেম ইস্ট ইজ বিগিনিং টু হ্যাপেন। বলছে আই টোল্ড ইউ দিস উইল হ্যাপেন এট সাম স্টেজ। সেটা অনেক আগেই দেখতে পেয়েছিল, আমরা অনেক আগেই ছবি জানতাম। পাবলিশ হয়েছে দাদা, হ্যাঁ একটা ছবি পাবলিশ হয়েছে এই যে। হ্যাঁ, তো হয়তো দীর্ঘকায় ক্রিস্টেনসন, গোর সাহেব বসে আছেন, আর কারা এই দুজন কারা আমি ঠিক। একজন তো খলিলুর রহমান। হ্যাঁ, ও তো হ্যাঁ, ও তো আরেকজন। হ্যাঁ। দাদা তো একটু দেশের পলিটিক্সে আসি, কারণ হচ্ছে যে এপিতে শেখ হাসিনার একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে। এপি কে সাক্ষাৎকার, প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ফিরতে চান শেখ হাসিনা। যদিও এটা ইত্তেফাক এপির নাম দিয়ে করেছে, কিন্তু সরকারের প্রচন্ড চাপ আছে। শেখ হাসিনার কোনো নিউজ বাংলাদেশে দেওয়া যাবে না। আন্তর্জাতিক কেন ভাই, মিডিয়ায় কেন ভাই? শেখ হাসিনা শেষ হয়ে গেছে, দাফন হয়ে গেছে আওয়ামী লীগ, তো এত শেখ ভারত- হাসিনাকে ভয় পায় কেন এরা? হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছি যে হঠাৎ কেন আন্তর্জাতিক মিডিয়া। দেখো, আমি দুটো ব্যাপার তোমায় বলবো। মানে শেখ হাসিনা এই হুঙ্কারটা দেওয়াতে বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে একটা একটা মনোবল বেড়েছে, একটা যে আপা আসছে, নেত্রী আসছে। কিন্তু আমি আবার একটা জিনিস জানি না, আমার একটু মানে খানিকটা মিলিটারি এডুকেশনের ফলে, যে দুশ্মনকে কেউ জানান দিয়ে মারে হ্যাঁ আমি আসতেছি, এটা কতটা শেখ হাসিনা সঠিক কাজ করছেন আমি জানি না। হয়তো উনি ওনার দলকে উজ্জীবিত করার জন্য এই কাজটা করছেন, কিন্তু একেবারে নির্দিষ্ট আমি আসতেছি এটা বললে রে, একেবারে নির্দিষ্ট টাইম দিচ্ছে কেন? এটা জবের থেকে উনি বলেছেন, আমি জানি আওয়ামী লীগের উপর আবার ব্যাপক ধরপাকড় ইত্যাদি বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। গভর্নমেন্ট নার্ভাস হয়ে গেছে, কেন মুখে এরা যত বড় বড় কথাই বলুক যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ দাফন হয়ে গেছে, আওয়ামী লীগের নাম শুনলে এদের রাত্রে ঘুম নষ্ট হয়ে যায়, আর জামা কাপড় মানে হলুদ হয়ে যায়, বুঝতেই পারো। এর জন্য শেখ হাসিনা হুঙ্কারটা হয়তো দলকে উজ্জীবিত করার জন্য দিয়েছে, এটা করে খানিকটা চাপও যাতে সরকারের উপর আসে যে আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তোলো, নালে আওয়ামী লীগ একটা জোরালো আন্দোলনের দিকে যাবে। কিন্তু এই যে মানে কিছু আওয়ামী লীগেও তো ছাগলের অভাব নেই, কিছু ছাগল আছে। ওই একটা ছাগল হচ্ছে ওই আনোয়ার চৌধুরী, আমরা আপার সাথে 20টা বিমান চার্টার করে নিয়ে ঢুকবো। আরে মিয়া, তুমি যে চিৎকার করে এগুলি বললা, তো তোমার বিমানকে তো ঢাকা এটিসি ল্যান্ডিং পারমিশন দেবে না। তখন ওই বিমানগুলি বাধ্য হয়ে তেল ফুরিয়ে আসবে, তখন ওগুলি কলকাতা আগরতলার মতো বিমানবন্দরকে ল্যান্ড করবে। এগুলি অগ্রিম হইচই, মানে এদের এই যে লম্পজম্পটা এত বেশি, এটা আমি মনে করি যে এরা মানে খুবই ভুল কাজ করছে। এই আওয়ামী লীগের কিছু অতি উৎসাহী লোকজন, এরা হয়তো নেত্রীকে দেখানোর জন্য আমরা কত বড় বাহাদুর। আরে অত বাহাদুর হলে দেশে বেরিয়ে গিয়ে মাস্তানি করো না, দেখি না, দেশে বেরিয়ে গিয়ে আন্দোলন করো, 1-1.5 লাখ লোক নিয়ে মিছিল মিটিং করো না। এইসব না, লন্ডনে বসে থেকে লম্পজম্প, 20টা প্লেন চার্টার করে আমরা নেত্রীর সাথে ঢুকবো। এখন ঢোকো না, ঢুকে ক্ষেত্রটা তৈরি করো নেত্রীর জন্য। তো এই লোকগুলি মানে হ্যাঁ 6 মাস আগে ঢোকো, ক্ষেত্রটা তৈরি করো। আর এরা বাইরে বসে বড় বড় কথা বলছে, আর এদের এই বড় বড় কথার জন্য দেশের ভেতরে যারা কর্মীরা রয়েছে, নেতারা রয়েছে, তারা বিপদে পড়ছে। ধর পাকড়, আবার নতুন করে মামলা হামলা এইসব শুরু হচ্ছে। এগুলি মানে এইসব লোক তো ফালতু লোক, এরা বাইরে বসে বড় বড় কথা বলছে নেত্রীকে খুশি করার জন্য। হ্যাঁ, এই বিশেষ করে এই যে আমি 20টা বিমান নিয়ে যাবো। আরে তুমি অগ্রিম বলে দিলে 20টা বিমান নিয়ে যাবা, তুমি কোন পথে যাবা? তুমি কোন পথে দুশ্মনকে হামলা করতে যাচ্ছ আগে থেকে বলে দিবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। বিমান উনি পাবে কিনা, চার্টার করার জন্য 20টা বিমান আছে নাকি ওনার? সেটা তো বড় না না, এই প্রাইভেট হয়তো কারো থেকে ভাড়া নিতেই পারে, চার্টার সার্ভিসেস তো আছে, সেটা নিতেই পারে। সেটা না, সেটা না, টাকা পয়সা এদের আছে, অনেক আওয়ামী লীগের নেতার হাতেই অনেক টাকা পয়সা আছে, সেগুলিও আমরা জানি। কিন্তু এগুলি আগের থেকে অগ্রিম হুঙ্কার দেওয়ার কোনো অর্থ আছে নাকি আমি তো বুঝি না। ইভেন শেখ হাসিনারও মানে আমি ডিসেম্বরের মধ্যে আমি ফিরবো, দেশে ফিরবো ইনশাল্লাহ, দ্রুত দেখা হবে। হ্যাঁ, এইটুকু বললেই তো যথেষ্ট, লোকজন আমি একদম এই তারিখের মধ্যে ফিরবো, বগ্রিম বলার দরকার কি? আর তার মধ্যে এরা। আপনার কি মনে হয় যে সার্জিও গোটোর যারা এখন বাংলাদেশে গেছে, তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিষয়ে কোনো কথা বলতে পারে তারেকের সাথে? ন্যাচারালি এরা তো শেখ হাসিনা যাতে দেশে ফিরতে না না এরা যাতে শেখ হাসিনা দেশে ফিরতে না পারে সেটা আটকাবার জন্য নানা রকম ফন্দি ফিকির তো এরা করবেই। কারণ আমি জানি যখন মার্কো রুবিও এখানে এসেছিলেন ইন্ডিয়াতে, তখন এই ব্রেন ক্রিস্টেনসন হ্যাড কাম টু দিল্লি, যাওয়ার সময় কলকাতাতে ওদের কনসুলেটে মিটিং করেছে, আমার ওখানে লোকজন আছে,
ও তো পরিষ্কারই বলে গেছে যে আওয়ামী লীগের উপর নজর রাখো, আওয়ামী লীগকে নিয়ে ইন্ডিয়া কি করতে চাইছে সেটা নজর রাখো। কিন্তু ওদের একটা ধারণা যে শেখ হাসিনা এত বড় হুঙ্কার, হ্যাঁ, নিজের থেকে দিচ্ছে না, নিশ্চয়ই ইন্ডিয়া ওনার সাথে মিলে একটা কোনো প্ল্যানিং করেছে, তো ব্যাপক আরে আওয়ামী লীগের লোকজন ঢোকাবে, ব্যাপক আন্দোলন টান্দোলন, এইসব জিনিস তো ভয় পাচ্ছে। রাজপথে আওয়ামী লীগকে সবাই ভয় পায়। আওয়ামী লীগের তো নিজের লোকজনের জন্য আওয়ামী লীগ ডুবেছে না। আওয়ামী লীগ যদি 3 অগস্ট 4 অগস্ট ওই 2024-এ ছাত্রলীগ যুবলীগ এদের মাঠে নামাতে পারতো, নিজের গণসংগঠনকে মাঠে নামাতে পারতো, স্বেচ্ছাসেবক লীগ, তাহলে এই 10-50 হাজার লোক দিয়ে কি সরকার ফেলা সম্ভব হতো? সেখানে এই দরবেশের মতো বদমাইশ কিছু লোকজন আর ওয়াকার, একটা বিট্রেয়ার বাবু বলে এখন ওনার স্ত্রীকে দিয়ে ফোন করার শেখ হাসিনার কাছে দিল্লিতে, ও তো সব দিক খোলা রাখছে না। ওদিকে উনি আল আজ হয়ে জামাতকেও ফিটিং করছেন, আর এদিকে ওনার বেগমকে দিয়ে বুবু টুবু বলে শেখ হাসিনাকেও ফিটিং করছেন। কেন? শেখ হাসিনার আত্মীয় হয় ওর বউ, হ্যাঁ, ফুফুর মেয়ের জামাই উনি। তো এই ওয়াকার আর এই সালমান রহমান টহমান যারা নিজেরা ক্ষমতা পেতে চেয়েছিল, তাদের জন্য তো শেখ হাসিনা ডুবেছে। আশা করি শেখ হাসিনা এটা আজকে বুঝবে। উনি তো এদের ব্যাপারে অন্ধ ছিলেন এবং উনি এদের জন্য ডুবেছে। শোনো, আওয়ামী লীগকে কেউ বাইরের লোক এসে ডোবাতে পারে না। 75-এ বঙ্গবন্ধুর হত্যা আওয়ামী লীগের নিজের লোকজন জড়িত ছিল, এই খন্দকার মুস্তাকের মতো লোকজন, মাহবুব আলম চাষির মতো লোকজন। তো শেখ হাসিনা তার আব্বা যে ভুলগুলি করেছিল, সেও সেই ভুলগুলি করেছে। ওনাকে তো বারবার মানা করা হয়েছিল যে এই দরবেশ, আরে আমরা আসলে অনেক দরবেশ দেখেছিলাম, নকল দরবেশ ফরবেশ, এদের উপর ভরসা করে না। এই লোক পাকিস্তানের লোক, আমেরিকার এজেন্ট, হি ইজ প্ল্যান্টেড ইন ইয়োর হাউস টু ইনফর্ম দেম। এখন আশা করি উনি ওনার চোখ খুলবে। উনি তো এখনো মানে, আপনি যে কথাটা বললেন যে 3 তারিখ, আমি এই কথাটা আজকে না রাশেদ, এই কথাটা আমি গত 3-4 বছর ধরে বলছি যে দরবেশ ইজ এ পাকিস্তানি এন্ড অ্যান আমেরিকান এজেন্ট। ওয়াকার শুড নট বি মেড দ্য আর্মি চিফ। বারবার আমরা এটা বলেছি। উনি জুনে ওয়াকারকে বসিয়েছেন, 2 মাসের মধ্যে অপারেশন করে ফেলেছে আমেরিকানরা, রেজিম চেঞ্জ অপারেশন। কি করে সম্ভব হয়? আর্মি ছাড়া এটা হতো? দাদা, আপনি আমাকে শুধু একটা কথার জবাব দেন, তাইলে আপনাকে বাকিটা আমি বুঝাতে সক্ষম হব। দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি? জি জি, এখন আর কি এই মুহূর্তে আপনি কোথায় আছেন? আমি এই মুহূর্তে কলকাতায়, আমার আদি বাড়ি আগরতলা। আচ্ছা, আদি বাড়ি আগরতলা। এখন আপনাকে আমি যদি আগরতলা থেকে নিয়ে গিয়ে ঢাকা শহরের কোন একটা আসনে যদি আপনাকে আমি নির্বাচন করাই, সেখানে আপনি কোনোভাবে জিতেও গেলেন, আপনার ডাকে কি ওই আসনের 1000 লোক নামবে মনে করেন আপনি? আমি কি পাগল যে আমি ওখানে গিয়ে নির্বাচন করার জন্য লাভঝাপ দেব? কেন বলছি, আপনি বলেন যে 3-4 তারিখ যদি ছাত্রলীগ যুবলীগকে নামানো যেত তাহলে একটা কাজ হতো। পুরো বাংলাদেশের রাজনীতিকে, ছাত্র রাজনীতি কন্ট্রোল করবে ঢাকা ইউনিভার্সিটির ছেলে পেলে, ওরাই আসলে ইয়ে করে মেকানিজম। না, এটা ঠিক না। এটা আমি জানি। এটা জেনেই ওবায়দুল কাদের যে কথাটা বলেছিল, এবং ছাত্রলীগের লোকজন রেডি ছিল। এদের সাথে তো আমার রেগুলার কথা হয়। দে ওয়ার রেডি, দে ওয়ার প্রিভেন্টেড। আমি খুব নাম করে আমি বলতে চাইছি না এখানে, আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপোজ দিস পিপল, দে আর হিয়ার। মানে এরা তো বন্দুক নিয়ে পার্টি অফিস ডিফেন্ড করেছে শেষ অব্দি। এদের কে ধমক দিয়েছে? দরবেশ। এই নুইসেন্স বন্ধ করো, আর্মি আছে, আর্মি সব দেখশুন করবে। এই দরবেশ, হি ইজ দ্য সিঙ্গেল ম্যান। এবং উনি 28শে জুলাই থেকে শেখ হাসিনাকে, যে এরা দাবি করছে ছাত্ররা তোমাকে রিজাইন করতে, তুমি রিজাইন করে যাও, আমরা সামলে নেব, উনি চেয়েছিলেন হত্যা করতে হবে। ইট ইজ এ কনস্পিরেসি। ছাত্রলীগ যুবলীগকে ডেফিনেটলি নামানো যেত, 1000 বার বলছি আমি তোমাকে, নামানো যেত। আই এম অ্যাওয়্যার অফ ইট। আর ছাত্রলীগ যুবলীগের পক্ষে ঢাকা ইউনিভার্সিটি কিছু না। ঢাকা ইউনিভার্সিটি ছাড়াও ছাত্রলীগ যুবলীগের মানে পুরো দেশ জোড়া সংগঠন, স্বেচ্ছাসেবক লীগ, এদের পক্ষে 50-60 হাজার 1 লক্ষ লোক নামানোর কোনো ব্যাপার ছিল না। রেডিও আপনি যেটা বলছেন স্বেচ্ছাসেবক লীগ বা যুবলীগ, ঘটনা হচ্ছে যে ঢাকা 8 আসন যেটা, সেটা ঢাকা শহরের পুরো নাভি। সেই জায়গার এমপি সাহেব কি করেছিলেন? তখন ঘুমিয়েছিলেন বালিশ নিয়ে। সেই এমপি সাহেব এখন 2-3টা দলের, মানে আওয়ামী লীগ ছাড়াও আরো 2টা সংগঠনের উনি কাস্টোডিয়ান হয়ে গেছেন। ওনার সম্বন্ধীকে উনি নেতা বানাইতে চাচ্ছেন। ওনার ছেলেকে পালে পোষে যারা, তাদেরকে নেতা বানাতে, তাদের ডাকে এখন লাগে। দেখো, আমি এখানে বিরাট তর্কে না গিয়েও তোমাকে একটা কথা আমি বলতে পারি, যে পার্টির কোন এমপি, কোন মন্ত্রী, কোন অঙ্গ সংগঠনের নেতার উপরে পরিষ্কার ভাবেই 3 তারিখ থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো যে তোমরা মাঠে নামবে না। কেন? এই ওয়াকারুজ্জামান উনি শেখ হাসিনাকে বোঝালেন যে তোমার ছেলেরা যদি মাঠে নামে তাহলে আমি কারফিউটা মানে বলবৎ করব কি করে? তোমার ছেলেরা মাঠে নামলে, যারা আন্দোলন করছে, তো ওনার ছেলেরা মাঠে নামলো না,
আর যারা আন্দোলন করছে তাদের উনি রাস্তা ছেড়ে দিলেন উত্তরাতে। এবং যেই জেনারেলরা ওনাকে না করলো, আমি স্পেসিফিক নাম করে তোমায় বলতে পারি চাইছি না, কেন ওরা এক্সপোজড হলে মামলা খাবে। দুজন জেনারেলকে ওনাকে যখন বললো যে স্যার উত্তরাতে আমাদের 2টো ব্যাটালিয়ন আছে, এই 30-40 হাজার লোক আটকানো কোনো ব্যাপার না, তাকে বলে যায় এই দিস ইজ নট ইউর জব, মাইন্ড ইউর ওন বিজনেস। ওই লোক ওখান থেকে বেরিয়ে আমাকে ফোন করাতে আমি দিল্লিতে অজিত ডোভালকে বলি, এবং তারপরে যে এরা সব এই মিছিলটা শেখ হাসিনার বাড়ির দিকে যাচ্ছে, ছাত্রলীগ যুবলীগকে নামতে দেওয়া হয়নি, আর্মি কিচ্ছু করেনি, পুলিশকে। এখানে মানে এদের দুজন হচ্ছে মেইন কনস্পিরেটর। এদের সাথে এই দরবেশের সাথে আরো কিছু লোকজন ছিল যাদের নাম ইতিমধ্যেই এসছে, যে আমেরিকান ডিপ স্টেটের এজেন্ট তারা। মানে আমি যেটা তোমায় বলছি কি জানো, আমেরিকান ডিপ স্টেট যখন কোথাও সরকার ফেলে, রেজিম চেঞ্জ অপারেশন করে, এটা আমার কথা না, আমেরিকান গোয়েন্দা বিভাগের উপর সব থেকে প্রামাণ্য তথ্য সম্বলিত বই যিনি লিখেছেন, জেফ রিচেলসন, আমার বন্ধু লোক, উনি লিখেছেন যে ইফ দের ইজ এ রেজিম চেঞ্জ অপারেশন, প্রথম টার্গেট হচ্ছে হাউস হোল্ড পেনিট্রেশন, অর্থাৎ তোমার ঘরের শত্রু বিভীষণ একটা তৈরি করতে হবে। এই দরবেশরা হচ্ছে ওই ঘরের। আরে দরবেশ তো যখন ওনার বাড়িতে লোকে আগুন দিতে যাচ্ছে, ওনাকে ওনার বাড়ির থেকে কে বার করে এনেছে? আমেরিকান সিডি কার গিয়ে ওনাকে বার করে এনেছে। এই গাড়ির নম্বরও কোনো কোনো আওয়ামী লীগের নেতা জানে, তারা দেখেছে এটা। তারপরে এরে ডিজিএফআই এর হাতে তুলে দিয়েছিল ওকে বার করে দেওয়ার জন্য। ডিজিএফআই দেখলো এ শালা আওয়ামী লীগের বড় পান্ডা, একে যদি আমরা অ্যারেস্ট করতে পারি তাহলে নতুন যে সরকার তার কাছে আমাদের একটু বাবা পাবো। সবই তো এই ব্যাপার। আর ওই টাকা পয়সার জন্য যাই মিয়া টাকা পয়সা দেন, নাইলে ধোকায় দেবো, যা হয়েছে। কিন্তু দরবেশরা এরা মিলে এই প্ল্যানটা, নাহলে আমি এটা বিশ্বাস করি না যে হয়তো লোক মারা যেত। ছাত্রলীগ যুবলীগ মাঠে নামলে এই যারা আন্দোলন করছিল এদের সাথে মারামারি হতো, তো বাংলাদেশে ভাই একটা সাধারণ জমি নিয়ে মারপিটে 20-25টা লাশ পড়ে। তো আমি আজকে থেকে দেখি না, আমি আপনার আদি বাড়িতে না আদি বাড়ি, আর আমি তো যখন বিডি নিউজে কাজ করতাম আমি তো দেখতাম স্টোরি আসছে 25 killed in as land dispute flares up in কুমিল্লা। These are বাংলাদেশে। তো এখানে যেখানে একটা জমির মারামারি নিয়ে 20-25টা লাশ পড়ে, এখানে আরো কিছু লাশ পড়তো, কিছু করার নেই। কিন্তু গভর্নমেন্ট পড়তো না, গভর্নমেন্ট পড়েছে এই বদমাইশদের কারণে, এই ঘরের শত্রু বিভীষণ। এবং আমি আজকেও খুব দায়িত্ব নিয়ে বলছি, দিস ওয়াজ এন ইনসাইডার জব। এবং এই ইনসাইড জবে ওই ওয়াকার সাহেব, হ্যাঁ, তো শেখ হাসিনা তো বহুকাল বিশ্বাস করেনি, ভেবেছে ওয়াকার তাকে বার করে দিয়েছে। ওয়াকার কার ধমক খেয়ে তাকে প্লেনে তুলে ইন্ডিয়াতে পাঠিয়েছে সেটা বোধহয় এখনো শেখ হাসিনা জানেন না। যাই হোক, শেখ হাসিনাও তার আব্বার মতো এই আজে বাজে লোক অনেককে বিশ্বাস করে অনেক প্যাচে ট্যাচে পড়েছেন। হ্যাঁ, আর এখনো উনি এই ধরনের, ওই যে তুমি যেটা বললা যে অমুক এমপি তমুক, যাদের তখন কোনো ভূমিকা নেই, এখন কি একেবারে আপা নেত্রী বলে পায়ে পড়ে যাচ্ছে, বাস এদের কথায় খুশি হচ্ছে। মানে এমন লোকও ওনার কাছে পৌঁছে যাচ্ছে নিজের ডাক্তার বউকে সামনে মহিলা লীগের চেয়ারম্যান করার জন্য, যে আওয়ামী লীগের কিছুই না, এবং যার অফিসে এই ইউনুসের মাস্টার মাইন্ড মাহফুজ আলম বসে অফিস করতো, এরকম লোকও আজকে গিয়ে ওনার কাছে হাজির হচ্ছে। এগুলি আমরা জানি, সব এসব লোককে আমরা জানি। আমাদের এদের চিনতে অসুবিধা নেই, শেখ হাসিনাকে তো চিনতে হবে। আমি চিনলাম, আমি চিনে ওনাকে বললাম আপা। আমরা তো এইসব বলতে গিয়ে তো আমরা আপার কাছে এই সালমান টালমান নিয়ে বলতে গিয়ে তো অপ্রিয় হয়েছি না। রাজনীতিতে সবাইকে নিয়ে চলতে হয়। উনি বঙ্গবন্ধুর কন্যা, এই পাকিস্তানি ছাড়া উনি রাজনীতিতে চলতে পারবেন না। রাজে বাজে ব্যাপার সব। দাদা, আমার শেষ একটা প্রশ্ন, আপনি খুব সংক্ষিপ্ত জবাব দিবেন, এরপরে আমরা আজকের মতো অনুষ্ঠানটি শেষ করব। একটা ফটো কার্ড দেখাই। এটা দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে আইনমন্ত্রী, মানে উনি পুরো ভাষ্যটাতে যা বলেছেন যে শেখ হাসিনা আত্মসমর্পণের সুযোগ পাবেন না, দেশে ঢুকার সাথে সাথে গ্রেপ্তার করা হবে। এখন আমি জানি না এটা কি বিমান থেকে গ্রেপ্তার করা হবে না এয়ারপোর্ট থেকে, কোথা থেকে জানি না, আপনার মতামত? না, শেখ হাসিনা যেখান দিয়ে ঢুকবে, যেহেতু উনি দেশের সাজাপ্রাপ্ত আসামি, ওনাকে গ্রেপ্তার এটা করতেই পারে। কিন্তু ঠিক এই কারণেই শেখ হাসিনা হুঙ্কার দিয়ে বলছেন দেশে ফিরবো, কিন্তু আমাদের লোকজনের মধ্যে এটা নিয়ে একটু সংশয় আছে। আমাদের যারা বিশেষ করে সিকিউরিটি সেট আপের লোকজন, অজিত ডোভাল এবং তার যারা সাঙ্গপাঙ্গরা, যে বহিনজির জায়গা তো বহিনজিকে গ্রেফতার করকে আন্দার কর দেগা, এইসব নিয়ে আমাদের লোকজনের রিজার্ভেশন আছে। এবং ওরা চাইছে যে ইন্ডিয়া ফর্মালি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পাঠাবে, এটা ইন্ডিয়া করতে চাইছে না।
কেন ইন্ডিয়ার বক্তব্য হচ্ছে শেখ হাসিনাকে তো প্রধানমন্ত্রী হিসেবে ওনার আর্মি চিফের রিকোয়েস্টে ইন্ডিয়া ওনাকে শেল্টার দিয়েছে, মানে ওনার আর্মি চিফ দেশে ওনাকে সিকিউরিটি দিতে পারছে না, এই জন্য ওনাকে ইন্ডিয়াতে রেখে গেছে। এই ধরনের ঘটনা তো নতুন কিছু নয়, সিরিয়াতে হয়েছে, বাসার আল আসাদ গিয়ে রাশিয়াতে শেল্টার নিয়েছে, তাই না, ওনার যখন সরকার পতন হয়ে যাচ্ছে। তো এর জন্য ইন্ডিয়া, শেখ হাসিনা যেহেতু এখানে প্রাইম মিনিস্টার হিসেবে এসছে, ওনাকে ওনার আর্মি চিফ এখানে বিমান যোগে পাঠিয়েছেন, উনি কোনো লুকিয়ে রাত্রের অন্ধকারে বোরকা পরে ভারতের সীমান্ত পার হয়ে ঢোকেননি। এই জন্য ইন্ডিয়া ওনাকে এখান থেকে অ্যারেস্ট করে ফেরত পাঠাতে চাইবে না। বাংলাদেশ এটা নিয়ে জোরাজুরি করছে। আমার মনে হয় কি জানো, এরা এই যে তুমি ফটো কার্ড দেখালে, এই সব ওস্তাদজিরা ইচ্ছে করে এই ধরনের আইনগত মানে প্রবলেম সৃষ্টি করছে, যাতে করে ইন্ডিয়া পিছিয়ে আসে, শেখ হাসিনার যাওয়ার ব্যাপারটা যাতে না হয়। কারণ শেখ হাসিনা ঢুকলে এদেরও একটা ভয় রয়েছে, কি জানি কি হয়। এই জন্য এরা বোধহয় চায় শেখ হাসিনা দিল্লিতে আছে, উনি থাকুন, উনি ওখানে বসে ইন্টারভিউ দিক, কিন্তু উনি দেশে ঢুকলে একটা বড় মাপের গোলযোগ হতে পারে। এর জন্য এটাকে এক কথা আমার কুমিল্লার ভাষায় বলবো যে এরা প্যাঁচ লাগাইতেছে, এরা নানা রকম আইনি প্যাঁচ লাগাইতেছে এইসব কালো কোট পরার লোকজন। তো এইটা মানে আমার মনে হয় এরা এই কারণে প্যাঁচটা লাগাইছে যে শেখ হাসিনা অ্যারেস্ট হবে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করে পাঠাইতে হবে আন্ডার এক্সট্রাডিশন ট্রিটি, তাহলে জানে যে ইন্ডিয়া এটা করতে চাইবে না, তো এটা করে একটা ভন্ডুল করার একটা ষড়যন্ত্র, এটাই আমার মনে হচ্ছে। ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আপনারা আমাদের সাথে থেকে আমাদের অনুষ্ঠানটি শুনেছেন। পরবর্তী যারা শুনবেন তাদেরকেও ধন্যবাদ। এবং দাদা আমাদের সাথে আসেন প্রতিনিয়ত, দাদাকে যখনই ফোন দেই আমি 24 ঘন্টার আগে বললেই দাদা রেডি। সুতরাং আমরা দেখি এদিকে কি হচ্ছে, হয়তো দাদা আবার শনিবার রোববার আনতে পারি, তবে তার আগে এখানে আমাদের দেশের ভেতরে কি চলছে, কি খবর দাদা জানবেন, দাদা আমাদেরকেও বলবেন। সে পর্যন্ত আমি রাজশাহীর দেশে ফোন করে জি দাদা। একটু বলছি, একটু দেশে ফোন করে, দেশে যে তোমাদের নানা রকম গুন্ডা পান্ডারা লম্পজম্প দিচ্ছে তাদের একটু প্রশ্ন করো, যে তারা এতদিন মব কালচার করে এখন বলছে মব কালচার তুলে নিতে হবে, তারা নিজেরা মার খাচ্ছে মব কালচার। মানে বেশ বাংলাদেশ একটা, বুঝতে পারছো, মানে একটা খোরাক হয়ে যাচ্ছে, ইটস বিকাম এ কমেডি শো। ঠিকই বলেছেন দাদা। তো দাদা ঠিক আছে দাদা, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার